হ্যালো ভিউয়ার্স, চেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে, এবং পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে হিস্ট্রিতে, তোমাদের যে এমডিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পল্লব শিল্পকলা বা পল্লবদের স্থাপত্য ভাস্কর্য এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল থার্ড সেমিস্টার ডিএসসিসি 3 বা এমডিসি 3, এখানে প্রশ্ন হচ্ছে পল্লব শিল্পকলা, অর্থাৎ শিল্পকলা বলতে আমরা কি বুঝি? স্থাপত্য বুঝি, আর ভাস্কর্য বুঝি, আর চিত্রকলা বুঝি। এই তিনটি জিনিস নিয়েই হয় শিল্পকলা। স্থাপত্য মানে কোনো স্থাপনা, কোনো মন্দির হতে পারে, কোনো স্মৃতিসৌধ হতে পারে, কোনো বড় ধরনের স্থাপনা, তাকে আমরা বলি স্থাপত্য। আর ভাস্কর্য মানে কোনো মূর্তি তৈরি করা বা মূর্তি খোদাই করা, এগুলোকে আমরা বলি ভাস্কর্য। আর চিত্রকলা মানে ছবি আঁকা। এই তিনটি জিনিস পল্লব যুগে কেমন ছিল তা নিয়ে আমাদের এই প্রশ্ন। তা পল্লব যুগ কেন পড়তে হয়? দক্ষিণ ভারতে পল্লবদের মতো দ্বাদশ শতক থেকে সপ্তদশ শতক থেকে দ্বাদশ শতক, এই 500 বছরে দক্ষিণ ভারতে অনেকগুলি রাজবংশের উত্থান ঘটে। পল্লব, চালুক্য, চোল, অনেকগুলি রাজবংশের উত্থান ঘটে। এর মধ্যে বিশেষ করে পল্লবদের ইতিহাস কেন আমাদেরকে পড়তে হচ্ছে? কারণ এই রাজবংশগুলির মধ্যে, এই রাজবংশগুলির নেতৃত্বে দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাস যেমন আবর্তিত হয়, তার মধ্যে পল্লব রাজাদের রাজত্বকালে যেমন রাজনৈতিক ইতিহাস এগিয়ে যায়, পাশাপাশি এই রাজারা, পল্লব রাজারা, বিখ্যাত বিখ্যাত পল্লব রাজারা রয়েছেন। প্রথম মহেন্দ্র বর্মন, নরসিংহ বর্মন, রাজসিংহ বর্মন, অপরাজিত বর্মন। তো এইসব বর্মন রাজারা তারা শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাদের পৃষ্ঠপোষকতার ফলে দক্ষিণ ভারতে এক স্বতন্ত্র শিল্পকলার আবির্ভাব ঘটে, যাকে আমরা বলি পল্লব শিল্পকলা। ডক্টর ভিনসেন্ট স্মিথ বলছেন যে ষষ্ঠ শতকের শেষ দিক থেকে এই পল্লব শিল্পকলার বিকাশ হয়েছিল, এবং এই পল্লব শিল্পকলার বিকাশ কয়েকটি জায়গায়, কয়েকটা নির্দিষ্ট স্থানে হয়েছিল। যেমন মহাবলীপুরমে, যেমন কাঞ্চিপুরমে, যেমন ত্রিচিনোপল্লীতে, যেমন আরকট জেলাতে। এই 4টি জায়গাতেই মূলত কিন্তু পল্লবদের যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, তার যে নমুনা, এই জায়গাগুলোতেই পাওয়া গেছে এবং এখনো রয়েছে। এগুলো কালের অথলে তলিয়ে যায়নি, এগুলো এখনো চাক্ষুষ করা যায়। দক্ষিণ ভারতকে আমাদের মন্দিরের দেশ বলা হয়। দক্ষিণ ভারতে অনেক মন্দির। এখন এই সব মন্দিরগুলি মধ্যে এই পল্লব রাজাদের আমলে কিন্তু সব থেকে বেশি করে মন্দির নির্মাণ হয়েছে, এবং তারা অনেকগুলো মন্দির নির্মাণ করেছেন এবং বিভিন্ন ধরনের মন্দির। সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ক্লাসে। তা দেখো, এখানে প্রথমে আমরা দেখবো যে এই যে পল্লব শিল্পকলা, এটা গড়ে উঠেছিল কিন্তু ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে। হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীর মন্দির এখানে তৈরি করা হয়, দেব দেবীর মূর্তি এখানে তৈরি করা হয়, এবং এইভাবে পল্লব রাজারা তারা পৃষ্ঠপোষকতা করার ফলে পল্লব যুগে শিল্পকলা ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হয়। সব দিক দিয়ে একটা নতুন দিনের আগমন বার্তা ঘোষণা করে শিল্পকলার ইতিহাসে পল্লব যুগ। এরপরে দেখো, এই পল্লব যুগের যে শিল্পকলা, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের স্থাপত্য বা শিল্পকলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই শিল্পকলার প্রধান বিষয় ছিল মন্দির। এখানে অসংখ্য মন্দির নির্মাণ করা হয়, এবং এই মন্দিরের সামনে ছিল গোপুরম, অর্থাৎ মন্দিরে প্রবেশ করার জন্য যে প্রবেশদ্বার বা তোরণ বা গেট, এটাকে তখন বলা হতো গোপুরম। এগুলোও কিন্তু অনেক উঁচু উঁচু হতো, এবং এগুলো এক একটা মন্দিরের আকার নিত। তা মন্দির এবং মন্দিরের সামনে চাতাল, চাতালের আগে রয়েছে প্রবেশদ্বার বা গোপুরম। এটাই ছিল এর কিন্তু প্রধান বৈশিষ্ট্য। ডক্টর রমিলা থাপার বলেছেন যে বৌদ্ধ যুগে যে গুহা মন্দিরগুলো তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছিল এই পল্লব শিল্পকলার উপরে। তা যাই হোক, পল্লব শিল্পকলার যদি বৈশিষ্ট্যের কথা বলি আমরা,
যে এই শিল্পকলার ভিতরে কি রয়েছে, এক কথায় এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি, তাহলে বলতে হয় যে পল্লব যুগে যে শিল্পকলা গড়ে ওঠে সেটি ছিল একটা বিশেষ ধরনের শিল্পকলা, একেবারে বিশেষ ধরনের। আমরা একটু পরেই সে বিষয়ে আসছি কেন বিশেষ ধরনের। তো এই বিশেষ ধরনের শিল্পকলা একে বলা হতো দ্রাবিড় শিল্পকলা। এই দ্রাবিড় রীতিতে এখানে মন্দির নির্মিত হতো, এবং এই দ্রাবিড় শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে অনেক উঁচু উঁচু গগনচুম্বী মন্দির এবং বহুতল বিশিষ্ট ত্রিভুজের মতো আকৃতি নিত এক একটা মন্দির, পিরামিডের মতো আকৃতি নিত, এবং নিচে অনেকগুলো তালা থাকতো। নিচের তালাটা বড়, তারপরে ছোট ছোট হতে হতে একেবারে যে শীর্ষ দেশ সেটা কিন্তু ওই মানে গম্বুজ আকৃতির মতো হয়ে থাকতো, এবং মন্দিরগুলো অনেক উঁচু থাকতো, অনেক উঁচু, কয়েক তালা বিশিষ্ট। এই মন্দিরের ভিতরে থাকতো একটা গর্ভগৃহ, যেখানে দেবতার মূর্তি সেখানে রাখা হতো। আর এই দেবতার মূর্তিকে প্রদক্ষিণ করার জন্য তার চারিধারে থাকতো প্রদক্ষিণ পথ। তো এগুলো ছিল এই পল্লব শিল্পকলার যে মন্দির নির্মাণ তার প্রধান প্রধান বৈশিষ্ট্য। অনেক সময় পাহাড় কেটে এই মন্দির তৈরি করা হতো, বা একটা কোনো বড় পাথরকে কেটে কেটে একটা মন্দিরের আকার দেওয়া হতো, যাকে আমরা এক শিলা মন্দির বলি। হ্যাঁ, তো এইভাবে এই মন্দিরগুলো নির্মাণ হতো, এবং মন্দিরের যে গায়ে দেওয়ালে অনেক কারুকার্য নকশা এগুলো কিন্তু খোদাই করা হতো। এগুলো ছিল মন্দিরের বৈশিষ্ট্য। পল্লব শিল্পকলার মূল বৈশিষ্ট্য এটা। বিশাল আকৃতির মন্দির, কয়েক তালা বিশিষ্ট ত্রিভুজ আকৃতির মন্দির, পিরামিডের মতো উঁচু মন্দির, এবং এর ভিতরে একটা গর্ভগৃহ থাকতো, প্রদক্ষিণ পথ থাকতো, দেওয়ালে অনেক কারুকার্য করা হতো। এই ছিল দ্রাবিড় শিল্পকলা বা পল্লব শিল্পকলার বৈশিষ্ট্য। এখন এই মন্দির আবার দুই ভাবে নির্মাণ করা হতো। দুই ধরনের মন্দির ছিল। এক ছিল পাহাড় কেটে মন্দির তৈরি করা, আরেকটা ছিল স্বতন্ত্রভাবে মন্দির নির্মাণ করা, অর্থাৎ পাথরের উপর পাথর সাজিয়ে, পাথরের উপর পাথর সাজিয়ে মন্দির নির্মাণ করা। পাহাড় কেটে মন্দির থেকে সম্পূর্ণ আলাদা, স্বাধীন স্বতন্ত্রভাবে মন্দির নির্মাণ, অর্থাৎ পাথরের উপর পাথর সাজিয়ে। আরেক ধরনের মন্দির ছিল যেটা প্রথমের দিকে শুরু হয়, সেটি হচ্ছে পাহাড় কেটে মন্দির নির্মাণ। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন এবং তার পুত্র প্রথম নরসিংহ বর্মনের আমলে এই পাহাড় কেটে মন্দির নির্মাণ শুরু হয়। আর এরপরে রাজসিংহ বর্মন বা অপরাজিত বর্মন বা নন্দী বর্মনের রাজত্বকালে এই স্বাধীন স্বতন্ত্র মন্দির নির্মাণ, অর্থাৎ পাথরের উপর পাথর সাজিয়ে মন্দির নির্মাণ শুরু হয়। তাই এগুলো ছিল মন্দিরের প্রকারভেদ। এবার আসি শিল্পকলার কথা। পল্লব শিল্পকলা, অর্থাৎ এই শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য কি না, গগনচুম্বী বিশাল বিশাল মন্দির, অনেকগুলো তালা বিশিষ্ট ত্রিভুজ পিরামিডের আকৃতি নিত এই মন্দিরগুলি। সামনে একটা গোপুরম থাকতো, ভিতরে গর্ভগৃহ থাকতো, প্রদক্ষিণ পথ থাকতো, মন্দিরের দেওয়ালে কারুকার্য করা থাকতো। তো এটা একটা রীতি, অর্থাৎ শিল্প রীতি, মানে কোন পদ্ধতিতে মন্দিরটা তৈরি করা হচ্ছে সেটাকে রীতি বা নীতি বলা হচ্ছে। এই রীতির ক্ষেত্রে কিন্তু পার্থক্য বা প্রকারভেদ রয়েছে। অর্থাৎ পল্লব শিল্পকলার যে রীতি, সেই রীতিকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। চারটি ভাগে। প্রথম ভাগ কি, মহেন্দ্র বর্মন শিল্পরীতি। রাজা মহেন্দ্র বর্মনের রাজত্বকালে 600 থেকে 625 খ্রিস্টাব্দে এই মহেন্দ্র রীতি গড়ে ওঠে। এর আরেক নাম মামল্ল রীতি, মামল্ল রীতি বা মহামল্ল রীতি। এরপরে রয়েছে নরসিংহ বর্মন শিল্পরীতি। তার পুত্র নরসিংহ বর্মন 625 থেকে 75 এই সময়টায় তিনি যেসব মন্দির নির্মাণ করেন এই সময়টাকে বলা, এবং বিশেষ রীতিতে নির্মাণ করেন, সেই ধরনটাকে বলা হচ্ছে, শিল্পের সেই কায়দাটাকে বলা হচ্ছে নরসিংহ বর্মন শিল্পরীতি। এরপরে আসছে রাজসিংহ শিল্পরীতি। রাজসিংহ বর্মনের নাম অনুসারে 700 থেকে 800 এই সময়টাকে তৈরি হয় রাজসিংহ শিল্পরীতি। এরপরে রয়েছে নন্দী বর্মন শিল্পরীতি, যেটা 800 থেকে 900 খ্রিস্টাব্দ এই সময়টা ধরে চলে। এই চারটি ভাগ, মহেন্দ্র বর্মন শিল্পরীতি, নরসিংহ বর্মন শিল্পরীতি, রাজসিংহ শিল্পরীতি এবং নন্দী বর্মন শিল্পরীতি। এখন এই চারটি শিল্পরীতিকে খুব ডিটেলসে তোমাদেরকে বুঝতে হবে, কারণ এগুলোই কিন্তু মূল উত্তর। পল্লব শিল্পকলা বলতে আমরা এই চারটি রীতিকেই বুঝি।
মহেন্দ্র শিল্পরীতি, নরসিংহ শিল্পরীতি, রাজসিংহ শিল্পরীতি, নন্দী বর্মন শিল্পরীতি। তো দেখো, মহেন্দ্র শিল্পরীতি 600 থেকে 625 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ত্রিচিনপল্লী, চেঙ্গলপেট, আরকট জেলা, এই তিনটি জায়গায় এই মহেন্দ্র বর্মন শিল্পরীতির যেসব মন্দির সেগুলো এখানে তৈরি হয়। এবং এখানে মন্দিরের প্রধান বৈশিষ্ট্য, মন্দিরের যে ছাদটা হতো, সেই ছাদ ত্রিকোণ বিশিষ্ট স্তম্ভ দ্বারা এই ছাদটাকে ধরে রাখা হতো। এটাই ছিল এর প্রধান বৈশিষ্ট্য। এবং এই মন্দিরগুলি ছিল খুবই সহজ এবং সরল, কোনো জটিলতা নেই, কোনো আড়ম্বরতা নেই, কোনো অলংকারের বাহুল্য নেই, সাদামাটা মন্দির, একেবারে সাদামাটা। স্তম্ভের শীর্ষে ছাদ থাকত এবং সহজ সরল পদ্ধতিতে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। যেমন অনন্ত সায়ন মন্দির, ভগবান বিষ্ণু যে সাপের পিঠে শুয়ে আছেন অনন্ত শয্যায়, সেই অনন্ত সায়ন মন্দির। আর ছিল আরেকটি ভৈরব কোণ্ঠ মন্দির। এই দুটি মন্দির আমরা দেখতে পাই মহেন্দ্র শিল্পরীতির ভিতরে। এরপরে দেখো রয়েছে নরসিংহ শিল্পরীতি, যেটা গড়ে উঠছে 625 থেকে 75। এই শিল্পরীতির আরেক নাম মহামল্ল শিল্পরীতি বা মামল্য শিল্পরীতি। এই শিল্পরীতির একটা প্রধান বৈশিষ্ট্য, একটা পাথর, বড় একটা পাথরকে কেটে কেটে একটা মন্দিরের আকার দেওয়া, অর্থাৎ একে বলা যায় এক শিলা শিল্পরীতি। একটাই শিলা, একটাই পাথরকে কেটে মন্দিরের আকার দেওয়া। নরসিংহ বর্মনের শিল্পরীতি কিন্তু মহেন্দ্র শিল্পরীতি থেকে সম্পূর্ণ আলাদা। মহেন্দ্র শিল্পরীতি পাথর কেটে মন্দির নির্মাণ হয়েছে ঠিকই, নরসিংহ বর্মন রীতিতেও পাথর কেটে মন্দির হয়েছে, কিন্তু এখানে নরসিংহ বর্মনের শিল্পরীতিতে প্রধান যে বিষয়টা, একটা পাথরকে কেটে কেটে একটা মন্দিরের আকার দেওয়া। এবং এখানে মামল্লপুরমে এই নরসিংহ শিল্পরীতির যে প্রধান মন্দিরগুলো, সে মন্দিরগুলো আমরা এখানে পাই। এছাড়া মহাবলীপুরম বা মামল্লপুরমে আমরা এর যেসব মন্দিরগুলো পাই, সেই মন্দিরগুলো বেশিরভাগ মন্দির ছিল রথের আকারে, একটা পাথর কেটে রথের আকার দেওয়া। এবং এখানে অনেকগুলি রথও পাওয়া গেছে, আবার অনেকগুলো মণ্ডপ পাওয়া গেছে, যেমন 10টি মণ্ডপ পাওয়া গেছে আর 8টি রথ পাওয়া গেছে। এই রথের মধ্যে পঞ্চপাণ্ডবের রথ আছে, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এদের নামে রথ আছে। আবার গণেশ বা পার্বতী, কার্তিক, এদের নামেও কিন্তু রথ আছে। তাই আবার 7টি রথ একসাথে পাওয়া গেছে, যাকে বলা যায় সপ্ত রথের মন্দির বা সপ্ত প্যাগোডা। এগুলো সব পাওয়া যাচ্ছে এই নরসিংহ বর্মন শিল্পরীতিতে। অর্থাৎ এই সময় দেখা যায় যে একটা পাথর কেটে একটা মণ্ডপের আকার দেওয়া হয়েছে বা রথের আকার দেওয়া হয়েছে। এগুলো কোথায় পাওয়া গেছে? মহাবলীপুরমে বা মামল্লপুরমে, দুটো একই জায়গা, নাম দুটো একটু আলাদা আলাদা। এছাড়া বিভিন্ন মণ্ডপ পাওয়া গেছে, যেমন আদি বরাহের মূর্তি পাওয়া গেছে একটা মণ্ডপের ভিতরে, এবং ত্রিমূর্তি, বিষ্ণুর যে ত্রিমূর্তি রয়েছে বরাহ অবতারের, সেই ত্রিমূর্তি মণ্ডপে পাওয়া গেছে। মহিষ মর্দিনী মণ্ডপ, যেখানে দেবী দুর্গার সাথে অসুরের যে লড়াই, সেই লড়াইকে কেন্দ্র করে তৈরি হয়েছে মহিষ মর্দিনী মণ্ডপ। তো অনেকগুলো মণ্ডপ এবং অনেকগুলি রথ এই নরসিংহ বর্মনের রাজত্বকালে আমরা দেখতে পাই, যেগুলো এখনো বর্তমান। এরপরে দেখো রয়েছে রাজসিংহ শিল্পরীতি, 700 থেকে 800 খ্রিস্টাব্দ। এনার সময় শিল্পরীতিটা কিন্তু আগের তুলনায় সম্পূর্ণ আলাদা, একেবারে স্বাধীন স্বতন্ত্রভাবে এই রাজসিংহ শিল্পরীতিতে মন্দির গড়ে ওঠে। এবং এখানে 6টি মন্দির পাওয়া গেছে, তার মধ্যে মামল্লপুরমেই পাওয়া গেছে 3টি মন্দির। এক মামল্লপুরমে 3টি মন্দির কি কি পাওয়া গেছে না? তীর মন্দির, ঈশ্বর মন্দির, মুকুন্দ মন্দির। এছাড়া কাঞ্চিপুরমে পাওয়া গেছে কৈলাসনাথের মন্দির, বৈকুণ্ঠ পেরুমলের মন্দির, আরকটে পাওয়া গেছে পনমলই মন্দির। এই সমস্ত মন্দিরগুলির উপরে অমরাবতী শিল্পকলারও কিন্তু একটা প্রভাব পড়েছিল। ডক্টর এস.কে. সরস্বতী কুমার সরস্বতী এই বক্তব্য রেখেছেন। তাহলে রাজসিংহ শিল্পরীতিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্রভাবে তিনি শিল্প নির্মাণ শুরু করেন। তার সময়, তার আগে যে নরসিংহ শিল্পরীতি ছিল, সেখানে একটা পাথর কেটে রথের আকার দেওয়া বা মণ্ডপের আকার দেওয়া হয়েছিল। তা থেকে তিনি বেরিয়ে এসে সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্রভাবে মন্দির নির্মাণ করেন। এবং তার সময় 6টি মন্দির পাওয়া গেছে,
তার মধ্যে মামল্লপুরমেই 3টি মন্দির রয়েছে, তীর মন্দির, ঈশ্বর মন্দির, মুকুন্দ মন্দির। এছাড়া কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমাল মন্দির, আরকটে পাওয়া গেছে পনমলই মন্দির। এই 6টি মন্দির নিয়ে তার সময় রাজসিংহ শিল্পরীতি। এরপরে দেখো নন্দী বর্মন শিল্পরীতি 800 থেকে 900। এই সময়ে শিল্পরীতির মান অনেকটা কমে যায়, আগের মতো আর শিল্প অত উন্নত ছিল না এই সময়ে। এবং এই সময়ে কিছু মন্দিরও কিন্তু গড়ে ওঠে, যেমন মুক্তেশ্বর মন্দির, মাতঙ্গেশ্বর মন্দির। এই মন্দির দুটি কিন্তু আগের মন্দিরের তুলনায় বা আগের যেসব শিল্পরীতিগুলো ছিল, নরসিংহ রীতি, মহেন্দ্র রীতি, রাজসিংহ রীতি, এই সব রীতির মতো কিন্তু এত বেশি উন্নত ছিল না। অবনতির লক্ষণ দেখা গিয়েছিল এই নন্দী বর্মন শিল্পরীতিতে 800 থেকে 900। এই রীতিতে নির্মিত হয় অনন্ত সায়ন মন্দির, মুক্তেশ্বর মন্দির এবং মাতঙ্গেশ্বর মন্দির। তো এই সবগুলো নিয়ে, অর্থাৎ এই 4টি রীতি নিয়ে এবং এই যে বিভিন্ন প্রকারভেদের কথা বললাম, শিল্পকলার যে বৈশিষ্ট্যের কথা বললাম, এই সব কিছু নিয়ে পল্লব যুগের স্থাপত্য। দেখো এখানে কি রয়েছে, স্থাপত্য, ভাস্কর্য। তাই স্থাপত্য এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আসি ভাস্কর্যের কথা, অর্থাৎ যেসব মূর্তিগুলো তৈরি হয়েছিল বিভিন্ন পাথর খোদাই করে এই পল্লব যুগে, সেই ব্যাপারে আমরা এবার আলোচনা করব। দেখো এবার আসি ভাস্কর্য শিল্প। তো ডক্টর এস.কে. সরস্বতী অর্থাৎ ষোড়শী কুমার সরস্বতী বলেছেন যে পল্লব যুগের শিল্পকলার উপরে, স্থাপত্যের উপরে এবং ভাস্কর্যের উপরে অমরাবতী শিল্পকলা বা বেঙ্গির শিল্পকলার প্রভাব পড়েছিল। এই অমরাবতী আর বেঙ্গিটা কি? এটা কুষাণ যুগে বা গুপ্ত যুগে এই শিল্পকলার অগ্রগতি ঘটে। গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী, বেঙ্গি, এগুলো অনেক আগের শিল্পকলা। এই শিল্প রীতিতে গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করা হয়েছিল, এক বিশেষ ধরনের মূর্তি, এবং এগুলো আলাদা আলাদা ঘরানা তৈরি হয়েছিল। তা সেই ঘরানার প্রভাব এসে পড়ছে পরবর্তীকালে এই পল্লব শিল্পকলার ভিতরে। এছাড়া মহেন্দ্র বর্মনের আমলে যে প্রথম যে রীতি ছিল মহেন্দ্র শিল্প রীতি, সেই মহেন্দ্র বর্মনের আমলে অনেকগুলো গুহা মন্দির তৈরি হয়, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে নরসিংহ বর্মন অনেকগুলি রথ মন্দির তৈরি করেন। এই সব রথ মন্দিরে বা গুহা মন্দিরের মধ্যে অনেক মূর্তি পাওয়া গেছে। এই পল্লব রাজা সিংহ বিষ্ণুর মূর্তি, মহেন্দ্র বর্মনের মূর্তি, নরসিংহ বর্মনের মূর্তি, বিভিন্ন রানীর মূর্তি পাওয়া গেছে এখানে। এই সব মূর্তিগুলো থেকে আমরা পল্লব যুগের ভাস্কর্য সম্পর্কে একটা ধারণা করতে পারি। এছাড়া আমরা দেখতে পাই যে নরসিংহ বর্মনের রাজত্বকালে মহাবলীপুরমে এক সমুদ্রমুখী একটা পাহাড়ের অনেকটা অংশ জুড়ে প্রায় 90 ফুট লম্বা, 23 ফুট উঁচু একটা রিলিফ তৈরি করা হয়, একটা ফ্রেম তৈরি করা হয়। যেমন একটা কোনো ছবি আঁকতে গেলে একটা ফ্রেম লাগে, পাহাড় কেটে 90 ফুট বাই 23 ফুট একটা ফ্রেম তৈরি করা হয়, যাকে বলা হয় রিলিফ। এই রিলিফের ভিতরে একটা বিশেষ মূর্তি খোদাই করা হয়। অনেক মূর্তি করা হয়, কিন্তু মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে কিরাতার্জুনিয়ম। কিরাতার্জুনিয়ম, কিরাত মানে ব্যাধ, আর অর্জুন অর্থাৎ অর্জুন ব্যাধের বেশ ধারণ করে শিবের আরাধনা করেছিলেন, এবং এটাকে বলা হয় অর্জুনের প্রায়শ্চিত্ত। এটা মহাভারতের একটা কাহিনীতে এটা পাওয়া যায়, এই অর্জুনের প্রায়শ্চিত্ত বা কিরাতার্জুনিয়মের ব্যাপারটি। তা এখানে এই রিলিফে অর্জুনের সেই কিরাতবেশী অর্জুনের সেই প্রায়শ্চিত্তের ছবি মূর্তির ভিতর দিয়ে খোদাই করে রাখা আছে। এছাড়া এই রিলিফে আরো অনেক কিছু রয়েছে, দেবতাদের ছবি রয়েছে, মানুষের, সন্ন্যাসীর, বিভিন্ন জীব জন্তু এর মধ্যে কিন্তু স্থান পেয়েছে। এছাড়া আমরা পরবর্তীকালে যে মহাবলীপুরমের যে কৃষ্ণ মণ্ডপ রয়েছে, সেই কৃষ্ণ মণ্ডপে সেই জায়গায় আমরা পাই পশুপালক জীবনের বিভিন্ন চিত্র। মানে চিত্র বলতে এখানে মূর্তি, বিভিন্ন মূর্তির, পশুপালক জীবনের বিভিন্ন মূর্তি কিন্তু এখানে খোদাই করা রয়েছে। মহিষমর্দিনী মণ্ডপে দুর্গা অসুরের বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে। বরাহ মণ্ডপে বিষ্ণুর বরাহ অবতারে পৃথিবীকে উদ্ধার করা, পৃথিবী দেবীকে উদ্ধার করার যে মূর্তি সেটা খোদাই করা রয়েছে, এবং বিষ্ণুর যে ত্রিবিক্রম মূর্তি তাও কিন্তু খোদাই করা রয়েছে। এগুলো কোথায় আছে? মহাবলীপুরমে। মহাবলীপুরমের কৃষ্ণ মণ্ডপে পশুপালক জীবনের মূর্তি খোদাই করা রয়েছে। দেবী দুর্গার
এবং অসুরের যে লড়াই সেই মূর্তি খোদাই করা আছে মহিষ মর্দিনী মণ্ডপে। বরাহ মণ্ডপে রয়েছে বিষ্ণুর বরাহ অবতারে পৃথিবী দেবীকে উদ্ধার করার মূর্তি। এই ছিল ভাস্কর্য। এইসব ভাস্কর্য কিন্তু পল্লব যুগে পাওয়া গেছে। এখন পল্লব যুগের শিল্পকলা বলতে গেলে শুধু স্থাপত্য ভাস্কর্য কিন্তু নয়, চিত্রকলাও এসে পড়ে। তা পল্লব যুগের কিছু মন্দিরে চিত্রকলার নমুনা পাওয়া যায়, যেমন শিওন ভাসল বলে একটা মন্দির তৈরি হয়েছিল, জৈনদের মন্দির। এই মন্দিরে অনেক চিত্র পাওয়া গেছে। এছাড়া পনমলই মন্দির বা মুক্তেশ্বর মন্দির, মাতঙ্গেশ্বর মন্দির, কাঞ্চির বিভিন্ন মন্দির, পাদুকোট্টাই অঞ্চলে যেসব মন্দির পাওয়া গেছে, এই সব মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবতার চিত্র ছবি পাওয়া গেছে। এগুলো হচ্ছে চিত্রকলা। কয়েকটা বিশেষ বিশেষ মন্দিরে এই পল্লব যুগে চিত্রকলা আমরা দেখতে পাই। তো এইভাবে পল্লব শিল্পকলা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে স্থাপত্যের বৈশিষ্ট্য এবং স্থাপত্যের যে চারটি ভাগ, মহেন্দ্র, নরসিংহ, রাজসিংহ এবং নন্দীবর্মন, চারটি রীতিকে ডিটেলসে আলোচনা করতে হবে। তারপরে ভাস্কর্য, যেসব ভাস্কর্যের নমুনা আমরা পেয়েছি বিভিন্ন জায়গায়, মহেন্দ্র বর্মনের গুহা মন্দিরে এবং নরসিংহ বর্মনের রথ মন্দিরের ভিতরে। এছাড়া আরো অনেক মন্দিরে, কৃষ্ণ মণ্ডপ, মহিষ মণ্ডপ, বরাহ মণ্ডপের ভিতরে আমরা বিভিন্ন ভাস্কর্য পাই। সেগুলো নিয়ে ডিটেলসে ভাস্কর্যতে আলোচনা করতে হবে। এবং চিত্রকলার ক্ষেত্রে শিওন ভাসল মন্দির, মামুন্দরের মন্দির, পনমলই মন্দির, কাঞ্চির মন্দির এবং পাদুকোট্টাই অঞ্চলের বিভিন্ন মন্দিরের দেওয়ালে যে চিত্রগুলো পাওয়া গেছে সেগুলো উল্লেখ করতে হবে। তো এইগুলো এইভাবে পর পর ধাপে ধাপে, প্রথমে স্থাপত্য, তারপরে ভাস্কর্য, তারপর চিত্রকলা, এই তিনটি পার্ট পর পর আলোচনা করে তোমাদেরকে এর অ্যান্সার রেডি করতে হবে। তা 20 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সাজেশনে আমি দিয়েছি। তো সেই 20 নম্বর অর্থাৎ কাছাকাছি 1000 শব্দের অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। পল্লব শিল্পকলা অর্থাৎ স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা, মার্কস 20। দাক্ষিণাত্যে খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তীকালে পল্লব, চোল, চালুক্য রাষ্ট্রকূট প্রভৃতি রাজবংশের আমলে রাজনৈতিক অগ্রগতির পাশাপাশি শিল্পকলার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটে। এর মধ্যে ভারতীয় শিল্পকলার ইতিহাসে দক্ষিণ ভারতের পল্লব রাজাদের শাসনকাল বিশেষ গুরুত্বপূর্ণ। শিল্পকলার ক্ষেত্রে পল্লব রাজাদের শাসনকাল একটি নবযুগের সূচনা করেছিল। পল্লব রাজাদের পৃষ্ঠপোষকতায় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্পের প্রভূত অগ্রগতি ঘটেছিল। মূলত ধর্মীয় বিষয়বস্তুকে কেন্দ্র করে এই যুগে শিল্পের বিকাশ ঘটে। ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন যে পল্লব রাজাদের শাসনকালে 6ষ্ঠ শতকের শেষ ভাগ থেকে দক্ষিণ ভারতে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের বিকাশ শুরু হয়। কাঞ্চি, মহাবলীপুরম, তিরুচিরাপল্লী, আরকট জেলা প্রভৃতি স্থানে অধিকাংশ শিল্প নিদর্শনগুলি নির্মিত হয়েছিল। প্যারা করে দেখো, পল্লব স্থাপত্য শিল্পের নিদর্শনগুলি প্রাচীন ভারতের শিল্পকলার ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিভিন্ন পল্লব রাজার আমলে নির্মিত স্থাপত্য শিল্পগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল মন্দির ও গোপুরম। মূলত পল্লব মন্দিরগুলি থেকেই দাক্ষিণাত্যের স্থাপত্য শিল্পের ইতিহাসের সূচনা হয়। ডক্টর রমিলা থাপার মনে করেন যে পল্লব মন্দিরে বৌদ্ধ গুহা মন্দিরের প্রভাব পড়েছিল। প্যারা করে দেখো, পল্লব স্থাপত্য রীতি ছিল দ্রাবিড় শিল্পরীতি। এর কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই শিল্পরীতিতে মন্দিরের উচ্চতা হতো পিরামিডের মতো। মন্দিরগুলি বহু তল বিশিষ্ট হতো। নিচের তলগুলি থেকে ওপরের তলগুলি ক্রমে ক্ষুদ্র হয়ে যেত। মন্দিরের সর্বনিম্ন তলায় থাকতো গর্ভগৃহ, তবে ওপরের প্রতিটি তলাও অনুরূপ গর্ভগৃহ থাকত। গর্ভগৃহের চারিদিকে চতুষ্কোণ বেষ্টনী থাকত, একে বলা হতো প্রদক্ষিণ পথ। মন্দিরের শীর্ষদেশ হতো গম্বুজাকৃতি বিশিষ্ট। মূল মন্দিরের সঙ্গে যুক্ত থাকত স্তম্ভযুক্ত হলঘর ও গোপুরম। পাহাড় কেটে মন্দির তৈরি হতো এবং মন্দিরের গায়ে ভাস্কর্যের কারুকার্য থাকত। এছাড়া স্বতন্ত্র মন্দির নির্মাণেরও প্রচলনও ছিল। প্যারা করে, পল্লব স্থাপত্যের যাবতীয় বৈশিষ্ট্য মন্দির কেন্দ্রিক। অর্থাৎ এই প্যারাতে আমরা পল্লব শিল্পকলার বৈশিষ্ট্য ও তার শ্রেণী বিভাগগুলো কি রয়েছে এই প্যারাতে আলোচনা করব। মন্দির নির্মাণ আবার দুটি পদ্ধতিতে করা হতো। 1, পাহাড় কেটে তার ভেতরে গুহা মন্দির, এবং 2, স্বাধীন ও স্বতন্ত্র মন্দির নির্মাণ রীতি। পল্লব শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম ও মামল্লপুরম অর্থাৎ মহাবলীপুরম।
পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় পল্লব শিল্প রীতির যে বিকাশ পর্বের কথা জানা যায়, শিল্প সমালোচকরা তাতে 4টি বিশেষ রীতির উদ্ভব লক্ষ্য করেছেন। এগুলি হলো যথাক্রমে 1. পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের পৃষ্ঠপোষকতায় মহেন্দ্র রীতি। 2. নরসিংহ বর্মন মহামল্লের পৃষ্ঠপোষকতায় মামল্ল রীতি বা মহামল্ল রীতি। 3. দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহের পৃষ্ঠপোষকতায় রাজসিংহ রীতি। ও 4. অপরাজিত বর্মনের উদ্যোগে অপরাজিত রীতি। অপরাজিত রীতিকে কোনো কোনো শিল্প সমালোচক নন্দী বর্মন গোষ্ঠী রীতিও আখ্যা দিয়ে থাকেন। পল্লব যুগের শ্রেষ্ঠ নিদর্শনগুলি হল একম্বরনাথের মন্দির, ঐরাবতেশ্বর মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির, কৈলাসনাথের মন্দির, মামল্লপুরমের তীর মন্দির, ত্রিপুরান্তকেশ্বর মন্দির, মহাবলীপুরমের সপ্তরথের মন্দির, মুক্তেশ্বর মন্দির ইত্যাদি। এরপরে দেখো যে 4টি ভাগ করা হলো, সেই 4টি ভাগকে এক একটা ভাগ ধরে ধরে এখানে আলোচনা করতে হবে। প্রথমে যেটা রয়েছে মহেন্দ্র রীতি। মহেন্দ্র রীতি এর সময়সীমা কি বলা হয়েছে? 600 থেকে 630। মহেন্দ্র রীতি 600 থেকে 630 খ্রিস্টাব্দ। প্রথম মহেন্দ্র বর্মন পল্লব স্থাপত্যের মহেন্দ্র রীতির উদ্ভাবক। মহেন্দ্র রীতির মূল বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয় যে তেন্ডাই মণ্ডল অঞ্চলে পাহাড়ের পাথর কেটে চৈত্যের আকারে যেভাবে গুহা মন্দির নির্মাণ শুরু হয় তা দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পের প্রথম উদাহরণ। চৈত্যের আকারে তিনি গুহা মন্দির নির্মাণ করতেন বলে তাকে চৈত্যকারী আখ্যা দেওয়া হয়। গোটা মন্দিরটির ছাদ এক্ষেত্রে ত্রিকোণ বা গোলাকার স্তম্ভের উপর নির্ভরশীল ছিল। প্রথম মহেন্দ্র বর্মনের আমলে প্রাপ্ত এ ধরনের গুহা মন্দিরের নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ আরকট জেলার মণ্ডপত্তুর গুহা মন্দির, উত্তর আরকটের ভৈরবকুণ্ড মামন্দুর শিয়া মঙ্গলম মন্দির, উন্ঠবল্লীর অনন্তসায়ন মন্দির প্রভৃতি। গুহা মন্দির হওয়া সত্ত্বেও পল্লব স্থপতিরা কোনো কোনো মন্দিরকে বহু তল করে নির্মাণ করেন। উদাহরণস্বরূপ অনন্তসায়ন মন্দিরটি ছিল 4 তলা বিশিষ্ট। মহেন্দ্র বর্মনের আমলের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন ছিল তিরুচিরাপল্লীর অর্থাৎ ত্রিচিনাপল্লী মন্দির। প্রতিটি মন্দিরের গায়ে উৎকীর্ণ লেখ থেকে জানা যায় যে এগুলির নির্মাণকর্তা ছিলেন বিচিত্রচিত্ত অর্থাৎ মহেন্দ্র বর্মন স্বয়ং। মন্দির স্থাপত্য ছাড়াও মহেন্দ্র বর্মনের আমলে মৌর্য সম্রাট অশোকের আমলের মতো কিছু স্তম্ভ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। কাঞ্চির একম্বরেশ্বরের স্তম্ভগুলি এর অন্যতম উদাহরণ। এ ধরনের স্তম্ভগুলিতে মহেন্দ্র বর্মন তার কৃতিত্ব ও বিভিন্নতা অভিধা যেমন বিচিত্র চিত্ত চৈত্যকারী এগুলি জাহির করতেন। প্যারা করে মামল্ল বা মহামল্ল রীতি 630 থেকে 668 খ্রিস্টাব্দ। প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন মহামল্ল নামে পরিচিত ছিলেন। তার আমলের পল্লব শিল্পের বৈশিষ্ট্য মহামল্ল বা মামল্ল রীতি নামে পরিচিত। পিতার আমলের মতো তার আমলেও পাহাড় কেটে মন্দির স্থাপত্যের ধারা অব্যাহত ছিল। বর্তমান চেন্নাই থেকে 32 মাইল দক্ষিণে তার নামে প্রতিষ্ঠিত মহাবলীপুরম বা মামল্লপুরমে এ সময়ের মন্দির শিল্পের উৎকৃষ্ট নিদর্শনগুলির অবস্থান। আয়তন বা চরিত্রগত বৈশিষ্ট্যে মহেন্দ্র রীতি থেকে এগুলির কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এ সময়ের মন্দিরগুলির নির্মাণ শৈলী অনুযায়ী এগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। 1. আগের তুলনায় মামল্ল রীতির গুহা মন্দিরগুলি উন্নত মণ্ডপ ধরনের হয়। এগুলি সাধারণভাবে গুহা মন্দির নয়, মণ্ডপ নামেই বেশি অভিহিত। 2. পাহাড়ের কোনো অংশ কেটে এক খণ্ড পাথরের অর্থাৎ এক শিলা তৈরি স্তম্ভের উপর দণ্ডায়মান চৈত্য আকারের মন্দির। এদের আকৃতি অনুযায়ী এগুলি রথ মন্দির বা এক শিলা মন্দির নামে পরিচিত। মামল্লপুরমের রথ মন্দিরগুলি বিশ্বের শিল্প সমালোচকদের বিস্ময়ের কারণ। একাধিক তল বিশিষ্ট এই এক শিলাভিত্তিক রথ মন্দিরগুলি পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, গণপতি, বিনায়কের নামে চিহ্নিত। পঞ্চপাণ্ডবের নামাঙ্কিত মন্দিরগুলি যেমন ধর্মরাজ রথ, অর্জুন রথ ইত্যাদি দক্ষিণ ভারতে শিব মন্দির হিসেবে চিহ্নিত। অধিকাংশ ক্ষেত্রে বর্গাকৃতি বা আয়তকার এই রথ মন্দিরগুলি প্রচলিত দ্রাবিড় রীতির 2টি মূল বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। এই দ্রাবিড় রীতিগুলি হলো বিমান ও গোপুরম। বিমান বলতে মন্দিরের যে চূড়া তাকে বিমান বলে, আর মন্দিরে প্রবেশদ্বারকে গোপুরম।
এর নির্মাণ পদ্ধতি। বিমান নির্মাণ পদ্ধতিতে পিরামিডের মতো গম্বুজ তৈরির প্রাধান্য দেখা যায়। গোপুরম নির্মাণের পদ্ধতি হলো প্রশস্ত ও পরিবেষ্টিত মন্দির প্রাঙ্গণের প্রবেশ পথে প্রকাণ্ড বড় সিংহদ্বার নির্মাণ করা। এরপরে দেখো রয়েছে রাজসিংহ রীতি 695 থেকে 722 খ্রিস্টাব্দ। মহেন্দ্র রীতি বা মামল্য রীতির বৈশিষ্ট্য পরিত্যাগ করে দ্বিতীয় নরসিংহবর্মন রাজসিংহের আমলে পল্লব স্থাপত্য শিল্পে কিছু চরিত্রগত পরিবর্তন দেখা যায়। এই সময় পাহাড় কেটে মন্দির নির্মাণ কৌশল পরিত্যক্ত হয়, শুরু হয় স্বাধীন স্বতন্ত্র মন্দির নির্মাণ কৌশল। এই নির্মাণ কৌশল বা পদ্ধতি পল্লব শিল্পের ইতিহাসে রাজসিংহ শিল্প রীতি নামে অভিহিত। রাজসিংহ রীতির প্রধান কেন্দ্রভূমি হল কাঞ্চিপুরম ও মামল্লপুরম। এই স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হল কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমলের মন্দির, দক্ষিণ আরকটের তলগিরিশ্বর মন্দির, মামল্লপুরমের তীর মন্দির, ঈশ্বর মন্দির, মুকুন্দ মন্দির প্রভৃতি। এই সমস্ত মন্দির নির্মাণের ক্ষেত্রে পাথরের উপর পাথর চাপিয়ে প্রয়োজনীয় কারুকাজ করা হতো। দ্রাবিড় রীতি অনুযায়ী এই সমস্ত মন্দিরের বৈশিষ্ট্য হিসাবে বিমান গোপুরম ছাড়াও মণ্ডপ ও মন্দিরের চারপাশে স্তম্ভের সারি ও বিভিন্ন পূজা কক্ষের অবস্থান লক্ষ্য করা যায়। কৈলাসনাথ মন্দির নির্মাণে রাজসিংহের সব আত্মীয় পরিজন অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায়। এই মন্দিরের অভ্যন্তরস্থ 58টি ক্ষুদ্র মন্দিরের গায়ে যে সমস্ত ভাস্কর্যের পরিচয় পাওয়া যায় সেগুলির অধিকাংশই দেবাদিদেবের শিবের মন্দির। প্যারা করে অপরাজিত বা নন্দীবর্মন, এটি শেষ পাঠ গোষ্ঠী, নন্দীবর্মন গোষ্ঠীর রীতি 895 থেকে 913 খ্রিস্টাব্দ। পল্লব শিল্পের শেষতম নিদর্শন হিসেবে পল্লব বংশের শেষ প্রতিনিধি অপরাজিত বর্মনের আমলে কয়েকটি মন্দির স্থাপত্যের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়। মন্দির স্থাপত্য শিল্পের গুণগত মানের প্রশ্নে এগুলির বৈশিষ্ট্যে অবনতি লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কাঞ্চিপুরমের মুক্তেশ্বর মন্দির ও মাতঙ্গেশ্বর মন্দির। কোনো কোনো শিল্প সমালোচক দেখান যে পল্লব স্থাপত্যের অবনতির যুগে অপরাজিত বর্মন পরবর্তী নন্দী বর্মনের আমলে এ ধরনের স্থাপত্য শিল্প শুরু হয়। এ কারণে পল্লব শিল্পের শেষ ধারাকে কেউ কেউ নন্দী বর্মন গোষ্ঠীর শিল্প রীতি আখ্যা দিয়ে থাকেন। এরপরে দেখো এই পর্যন্ত আমরা স্থাপত্য নিয়ে আলোচনা করলাম। এরপরে যে পাঠটি আলোচনা করবে সেটি হচ্ছে পল্লব ভাস্কর্য। পল্লব ভাস্কর্য। পল্লব যুগে ভাস্কর্যকে 4 ভাগে ভাগ করা যায়। 1, সমুদ্রমুখী পাহাড়ের গায়ে উৎকীর্ণ বিখ্যাত কিরাতার্জুনীয় রিলিফ বা প্যানেল। 2, পাহাড় কাটা গুহা মন্দিরের আয়তকার প্যানেল। 3, এক শিলাভিত্তিক রথ মন্দিরের গায়ে থাকা রিলিফ। এবং 4, অন্যান্য ভাস্কর্য কলা। দেখো প্রথমে কিরাতার্জুনীয় রিলিফ। কিরাতার্জুনীয় রিলিফ মহাবলীপুরমের মামল্লপুরমের সমুদ্রমুখী একটি পাহাড়ে খোদাই করা এই রিলিফটি একসময় গঙ্গাবতরণ প্যানেল বা অর্জুনের প্রায়শ্চিত্ত নামে পরিচিত ছিল। তবে আধুনিককালের এক গবেষণায় পণ্ডিত রামচন্দ্রন যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করেছেন যে মামল্লপুরমের সমুদ্রমুখী পাহাড় কাটা রিলিফটি আসলে মহাভারত ও পুরাণ বর্ণিত কিরাতার্জুনীয় কাহিনী অবলম্বনে রচিত। পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা সিংহ বিষ্ণুর সভাকবি ভার্বি পঞ্চ পাণ্ডবের অজ্ঞাতবাসের সময় অর্জুনের সঙ্গে কিরাতবেশী শিবের পৌরাণিক সংঘর্ষের কাহিনী অবলম্বনে কিরাতার্জুনিয়ম নামে এক কাব্যনাট্য লেখেন। মনে করা অসঙ্গত নয় যে এই নাটক অবলম্বনে পরবর্তীকালে পল্লব ভাস্কররা কিরাতার্জুনিয়ম রিলিফটি রচনা করেন। রিলিফটি 90 ফুট লম্বা, 50 ফুট চওড়া এবং এর উচ্চতা হলো 23 ফুট। রিলিফটি যে কোনো কারণেই হোক না কেন অসম্পূর্ণ অবস্থায় বিরাজমান। মহাভারতের বন পর্বের পরিচয় দিতে এই রিলিফটিতে পার্থিব অপার্থিব অর্থাৎ আধ্যাত্মিকতা, বায়বীয় অর্থাৎ আকাশচারী পক্ষীকুল, নক্ষত্র সম্বন্ধীয় ও অন্যান্য বিচিত্র বস্তু জাতীয় 5টি বিষয়ের স্থান দেওয়া হয়েছে। এগুলির স্বাতন্ত্র্য বোঝাতে পাহাড়ের প্যানেলটি আনুভূমিক অর্থাৎ সমতল রেখা অনুযায়ী উপরোক্ত 5টি বিষয়ভিত্তিক ভাগে দেখানো হয়েছে। পার্থিব বিষয় হিসেবে মানুষ সহ বিভিন্ন পশু, অপার্থিব বিষয় হিসেবে কিন্নর, গন্ধর্ব, সিদ্ধ, দেবদেবী এবং অন্যান্য ক্ষেত্রের ভাস্কর্য রচনায় শিল্পীর সমান মনোযোগ ও দক্ষতা ধরা পড়ে। এই রিলিফের কাজে পরিকল্পনার দক্ষতা ছাড়াও পরিকল্পনার রূপায়ণে
শিল্পীর নিষ্ঠা অনস্বীকার্য। এই ভাস্কর্যে কি মানুষ, কি পশু পাখি বা কি বায়বীয় চরিত্র প্রকাশে শিল্পী নিজেই যেন এক পর্যবেক্ষকে পরিণত। প্যারা করে দেখো এবার পাহাড় কাটা গুহা মন্দির। পাহাড় কাটা গুহা মন্দিরে বলা হচ্ছে যে পাহাড়ের গায়ে এক শিলাভিত্তিক চৈত্য আকারের রথ মন্দিরগুলি যদি পল্লব স্থাপত্যের নিদর্শন হয়ে থাকে, তবে এই মন্দিরগুলির গায়ে থাকা রিলিফগুলি হয়ে উঠেছে পল্লব ভাস্কর্যের এক বিশিষ্ট নিদর্শন। এই রিলিফগুলির বিশিষ্টতা হলো এই যে এগুলিতে প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মনের মতো পল্লব শাসকরা সস্ত্রীক উপস্থিত। কিন্তু শিল্প সমালোচকরা দেখান যে রথ মন্দিরগুলির রিলিফগুলিতে ভাস্কর্য শিল্পের গতিময়তা বা সৌন্দর্য অনুপস্থিত। এ সমস্ত ভাস্কর্য কর্মে বরং জড়ত্ব ভাব বেশি করে ধরা পড়ে। প্যারা করে দেখো, পল্লব আমলে মহাবলীপুরম ও কাঞ্চিপুরমের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত মন্দির নির্মিত হয়েছিল সেগুলির গায়ে দণ্ডায়মান কিছু হাতি, ষাঁড় বা সিংহের নিদর্শন স্বতন্ত্রভাবে পাওয়া যায়। কিরাতর্জুনিয়ম রিলিফটির পাশে স্বতন্ত্রভাবে খোদাই করা একদল বানরের মূর্তি পল্লব ভাস্কর্যের গুণগত বৈশিষ্ট্যের পরিচায়ক। পল্লব ভাস্কর্যে অনেক ক্ষেত্রে বেঙ্গি বা অমরাবতীর প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু বেঙ্গির ভাস্কর্যের তুলনায় পল্লব ভাস্কর্য অনেক বেশি প্রাণবন্ত ও তা ইন্দ্রিয় পরায়ণতা মুক্ত। এই পর্যন্ত ভাস্কর্য নিয়ে আলোচনা করলাম, 3টি প্যারা দিয়ে এই ভাস্কর্য লেখা হলো, এবং শেষ প্যারা যে প্যারাতে আলোচনা হচ্ছে পল্লব চিত্রকলা। দেখো পল্লব চিত্রকলায় কি বলা হচ্ছে, পল্লব চিত্রকলা পল্লব শিল্প স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে যতটা উজ্জ্বল নিদর্শনের ধারক ও বাহক, চিত্রকলার ক্ষেত্রে ততটা নয়। দাক্ষিণাত্যের অজন্তা, ইলোরার মতো পল্লবদের পৃষ্ঠপোষণায় কোনো স্বতন্ত্র দেয়াল চিত্রের নিদর্শন আজ আর বিশেষ কিছু পাওয়া যায় না। শিল্প সমালোচকদের কেউ কেউ মনে করেন যদি বা তা কখনো অঙ্কিত হয়ে থাকে তার নিদর্শন আজ অবলুপ্ত। এ সময়ের চিত্রকলার উদাহরণ বলতে পল্লব শাসকদের পৃষ্ঠপোষকতায় কিছু কিছু মন্দিরের গায়ে আঁকা চিত্রকলা আজও বর্তমান। উদাহরণস্বরূপ প্রথম মহেন্দ্র বর্মনের আমলে শিওন ভাসলের জৈন মন্দিরের ভেতরে আঁকা এক চিত্রকলার দর্শকদের কৌতূহল উদ্দীপক। এই মন্দিরের স্তম্ভে ও ছাদের গায়ে বিচিত্র পদ্ম ফুলের সম্ভার অঙ্কিত রয়েছে। এছাড়া দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহের আমলে পনমলই ও কাঞ্চিপুরমে বেশ কিছু মন্দিরের অভ্যন্তরীণ দেওয়ালে কিছু কিছু চিত্রকলার নিদর্শন পাওয়া যায়। পনমলইয়ের মন্দিরে নটরাজের নিত্য উপভোগকারী আনন্দিত পার্বতীর ছবি দেখা যায়। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরে সোম স্কন্দ অর্থাৎ শিব এবং পার্বতীর সঙ্গে তাদের পুত্র স্কন্দ অর্থাৎ কার্তিকেয় উপস্থিত। পল্লব চিত্রকলার এই সমস্ত নিদর্শনও কালের আঘাতে আজ অস্পষ্ট অবস্থায় অবক্ষয়ের সম্মুখীন। তো এই ছিল পল্লব যুগের শিল্পকলা বা স্থাপত্য ভাস্কর্য। 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার, খুব কোয়ালিটির একটা অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।